হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ভৌত বিজ্ঞানের আরেকটা চ্যাপ্টারের যে ভিডিও ক্লাস আমরা আনছি, দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা যে অধ্যায়টা আমরা পড়াচ্ছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে পরিবেশের উপাদানগুলো আমরা সেখানে আলোচনা করব, যার জন্য আমরা দুটো ভিডিও করেছিলাম, যেখানে বায়ুমণ্ডলটাকে নিয়ে আমরা আলোচনাটা করেছি। দ্বিতীয় এক প্রকার আলোচনায় আমরা বলেছিলাম যে যেই আলোচনাগুলোর মধ্যে আমরা সেই উপাদানের গুলোর বায়ুমণ্ডল অর্থাৎ পরিবেশের যে কোনো উপাদানগুলোর যদি হ্রাস বৃদ্ধি বা তারতম্যগুলো হয় অনুপাতে, তার জন্য যে সমস্যাগুলো আমরা পড়ব। আর তৃতীয় আরেক ধরনের আমরা আলোচনা এই চ্যাপ্টারে করব, যেখানে সেই সমস্যাটাকে সমাধানের পথ আমরা খুঁজব। তো আমরা দ্বিতীয় প্রকারের যে আলোচনাটার মধ্যে চলে আসি, যেখানে উপাদানগুলো পরিবেশের যে উপাদানগুলো, যে উপাদানটা আমরা পড়েছি বিশেষ করে বায়ুটা অর্থাৎ বায়ুমণ্ডলটা, তার যে বিভিন্ন উপাদানগুলোর বিভিন্ন হ্রাস বৃদ্ধি ঘটলে কি ঘটে। তো প্রথম সেটা হচ্ছে কি ওজোনস্ফিয়ার বা ওজোন স্তর নিয়ে আলোচনাটা সেখানে বিশেষ করে কেন্দ্রীভূত থাকবে, যেখানে আমরা ওজোন গ্যাস সম্পর্কে জানবো। ওজোন গ্যাসের ওই স্তরটি বিশেষ করে কোথায় অবস্থান করছে, ওই ওজোন যে গ্যাসটি কি করে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ভাবে, এবং তার কি কি মানে যে গুরুত্ব রয়েছে, সঙ্গে সঙ্গে ওই স্তরটি কিভাবে ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, প্রাকৃতিক কারণ, মনুষ্য সৃষ্ট কারণ, এইভাবে বিভিন্ন যে পয়েন্টের উপর আমরা আলোচনাটা করব। তোমরা ভিডিওটা নিশ্চয়ই পুরোটা দেখবে এবং খাতা পেন নিয়ে বসবে। পড়াশোনা করতে গেলে তোমাদের নিজেদেরকেও একটু পরিশ্রম করতে হবে। তো আসছি সেই সমস্ত পয়েন্টগুলো যেগুলো এখানে তুলে রেখেছি, সেইগুলোর একটা আলোচনা আমরা সংক্ষিপ্তভাবে করব। তো প্রথমে চলে এসেছি বায়ুমণ্ডল, যেটা আলোচনা করেছিলাম তার যে স্তরগুলো আমরা বিন্যাস করেছিলাম, তার মধ্যে একটা স্তর ছিল, যদি এটা পৃথিবী ধরে থাকি তার উপরে যে 16 কিলোমিটার পর্যন্ত বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এটা ট্রপোস্ফিয়ার ছিল। এটা যদি পৃথিবী ধরে থাকি তার উপরে এটা ট্রপোস্ফিয়ার ছিল, তার উপরে ছিল যে 16 থেকে প্রায় 45 কিলোমিটার ছিল স্ট্র্যাটোস্ফিয়ার। খেয়াল করো, সেই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের যে নিচের দিকের অংশের মধ্যে যে ওজোন নামক একটা গ্যাস বেশি পরিমাণে পাওয়া যায়। তো সেই স্তরটা অর্থাৎ 16 থেকে প্রায় 35 কিলোমিটারের মধ্যে এই জায়গার মধ্যে ওজোন গ্যাস নামক যে গ্যাসটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেই জন্য এই স্তরটিকে আমরা ওজোনোস্ফিয়ার বলেও নামকরণ করে থাকি, যদিও সেটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের নিচের অংশ। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার নিচের অংশে এই জায়গাতে পৃথিবীর চারিদিকে আমরা শুধু সমতল ভাবে এঁকে তার উপরের দিকটা দেখেছি, যদি পৃথিবীর চারিদিকে বেষ্টন করে ওটা রয়েছে। তো এই যে ওজোন গ্যাস, যার সংকেত O3, ওটার কিছু বৈশিষ্ট্য, গ্যাসটা হচ্ছে একটা নীলাভ বিশিষ্ট গ্যাস এবং আষাঢ়ে গন্ধযুক্ত ওর গ্যাস। তো এখন ওই গ্যাসটা সৃষ্টি হয় কিভাবে, তাহলে ওজোন স্তরের অবস্থানটা তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকের অংশে, যেখানে ওজোন গ্যাসের সাধারণত 90% ওজোন গ্যাস, সমগ্র বায়ুমণ্ডলে যে ওজোন গ্যাসটা পাওয়া যায় তার মধ্যে 90% গ্যাস কিন্তু ওখানেই রয়েছে। তো এর অবস্থান সম্পর্কে তোমরা জানলে, এইরকম ভাবে পৃথিবীকে বেষ্টন করে চারিদিকে রয়েছে। তো আমরা এক সাইডের ছবিটা এঁকেছি। দ্বিতীয় যে কারণটা আমরা জানবো যে এই সৃষ্টিটা হচ্ছে কি করে, ওজোন নামক গ্যাসটা কেনই বা সৃষ্টি হচ্ছে। বায়ুমণ্ডলে তো আমরা যে গ্যাসগুলো পড়েছি সাধারণত ট্রপোস্ফিয়ার স্তরে সাধারণত অক্সিজেন, নাইট্রোজেন বেশি বেশি রয়েছে, কিন্তু ওজোনটা হচ্ছে কি করে না, ওজোন সৃষ্টিটা মূলত হচ্ছে যে ওজোন যে অক্সিজেন যে গ্যাসের অণু, তার উপরে যদি আল্ট্রাভায়োলেট রশ্মি, যে আল্ট্রাভায়োলেট রশ্মির কথা আমরা বলেছিলাম যে সূর্য একটা ব্ল্যাক বডি, অর্থাৎ উত্তপ্ত যে কোনো বস্তুকেই আমরা ব্ল্যাক বডি বলে থাকি। সেই উত্তপ্ত বস্তু থেকে আসছে সব ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার মধ্যে আল্ট্রাভায়োলেট রশ্মি হচ্ছে একটাও শক্তিশালী ক্ষতিকারক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটার আমরা জানি যে তিনটা কিন্তু ভাগ আছে, UVA আছে, UVB আছে, UVC আছে। এখন এদের মধ্যে UVCর শক্তি সবচেয়ে বেশি, UVA থেকে UVB, UVC, UVটা আমি উজ্জ্ব রেখেছি, তাহলে এর শক্তি বেশি। তো সাধারণত UV যে C সাধারণত যদি একটা অক্সিজেন পরমাণুর উপরে এসে পড়ে,
অক্সিজেন পরমাণুটা অণুটার উপরে সে পড়ে, অক্সিজেন এগুলো পরমাণুতে তৈরি হয়। তো এই একটা অক্সিজেন পরমাণু এখন পরিবেশে সেই বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের সঙ্গে জুড়ে গিয়ে তৈরি করবে ওজোন। বোঝা গেছে? এই অক্সিজেন যেহেতু একটা সক্রিয় পরমাণু হয়ে গেছে, মানে একটা অত্যন্ত সক্রিয়, এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে ওজোন গ্যাস। এইভাবে প্রাকৃতিক উপায়ে যে আমরা সৃষ্টির যে ২ নম্বর যে আলোচনাটা পাঠটা করছি, প্রাকৃতিক উপায়ে পরিবেশের মধ্যে কিন্তু এটা সৃষ্টি হচ্ছে ইউভি সির দ্বারা। তো কিন্তু এই সৃষ্টি হওয়াটা এইটা একটা প্রাকৃতিক ঘটনা, এটা কিন্তু অন্য কোনো ভাবে এখানে হচ্ছে না। তো এই সমস্ত ওজোন গ্যাস যেমন সৃষ্টি হচ্ছে, ঠিক প্রাকৃতিক উপায়েও ধ্বংস হচ্ছে। তো আমরা ধ্বংসের যে প্রাকৃতিক কারণটা বলছি, যে এই ওজোন গ্যাসের ওপর, এটা কিন্তু একটা ক্ষণস্থায়ী গ্যাস, সাধারণত 100 সেকেন্ডের বেশিক্ষণে কিন্তু স্থায়ী হয় না। তো এই যে 100 সেকেন্ড মাত্র অবস্থান করতে পারে, এই সময়ের মধ্যে ও কিন্তু আবার ভেঙে যেতে পারে, অক্সিজেন আর এইভাবে পরমাণুতে ভেঙে যেতে পারে। তো এমনি ভেঙে যাবে। তো এই ভাঙাটাকে আরো প্রাকৃতিক ভাবে আরো সাহায্য করছে যে সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রশ্মির আরো আল্ট্রাভায়োলেট বি আর আল্ট্রাভায়োলেট এ বি, এই যে এর উপর পড়ে কিন্তু একে ভাঙতে সাহায্য করছে। তাহলে আমরা যে আলোচনাটা করছি এখানে ধ্বংসের কারণ, তাহলে প্রাকৃতিক উপায়ে যে ধ্বংসটা হচ্ছে এইভাবে, অর্থাৎ সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট বি এবং এই যাদের শক্তি তুলনামূলকভাবে কম। তো আমরা শক্তির সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক আমরা আগে ক্লাসে লিখেছিলাম H=hc/ল্যামডা, যেখানে H হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, c হচ্ছে আলোর গতিবেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। এখন তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে তার শক্তি তত বেশি হবে। আল্ট্রাভায়োলেট এ বি সি এর মধ্যে থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হবে? আল্ট্রাভায়োলেট সি, কারণ তার শক্তি সবচেয়ে বেশি। তো এখানে আল্ট্রাভায়োলেট এ বি তার শক্তি তুলনামূলক কম, তাদের তরঙ্গদৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি। আমরা এখানে জানবো 200 থেকে 280 ন্যানোমিটার অর্ডারের গুলো হচ্ছে আল্ট্রাভায়োলেট যে সি। এইরকম ভাবে এ বি রয়েছে, সরি আল্ট্রাভায়োলেট এটা এ, এইভাবে সি আছে, বি আছে, এগুলো রয়েছে। এই শক্তিশালী যে তরঙ্গ দৈর্ঘ্যটা আলোর উপর পড়ে, অর্থাৎ যে ওজোন গ্যাসের অণুর উপর এসে পড়লে এইভাবে এই প্রাকৃতিক উপায়ে ধ্বংস। তো এভাবে সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। এই যে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি ধ্বংসের মধ্যে তুলনামূলকভাবে বেশি পরিমাণ ওজোন গ্যাস তৈরি হচ্ছে। তো যার ফলে এই জায়গায় কিন্তু অক্সিজেনের যে ওজোন গ্যাসের যে ঘনত্বটা কিন্তু বেশি। এবং বর্তমানে এবারে যে ধ্বংসটা এটা প্রাকৃতিক ভাবে হচ্ছে, এই ধ্বংস ছাড়াও বর্তমানে যে সমস্যা এসে গেছে যে এই উপাদানটা আরো হ্রাস পাচ্ছে, যেটা আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি, যে মানুষের কিছু কার্যকলাপের দ্বারা এই ওজোন গ্যাসের যে পরিমাণটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বা হ্রাসপ্রাপ্ত হচ্ছে। তো এই ওজোন গ্যাসের যে পরিমাপ করার যে একক আমরা জানি, বিজ্ঞানী ডবসনের নাম অনুসারে ডবসন ইউনিট। তো এখানে 1 ডবসন ইউনিট এর একটা মেজারমেন্টের যে একক, সেটা মানটা কত না 0.01 মিলিমিটার থিকনেস বিশিষ্ট যে ওজোন গ্যাসের যে পাতলা স্তরের ঘনত্বকে এটাকে বলা হচ্ছে 1 ডবসন ইউনিট। এখন যেখানে যে প্রাকৃতিক ভাবে সুস্থ যে ওজোন গ্যাসের স্তরের তার সাধারণত ঘনত্বটা বা 300 থেকে 330 থেকে 400, অর্থাৎ 300 বেশি হবে, 300 থেকে 300 ডবসন ইউনিট, অর্থাৎ কি প্রায় হচ্ছে 3 মিলিমিটার। গুণ করো 300 মিলিমিটার থেকে 3 মিলিমিটার থেকে 3.3 মিলিমিটার থিকনেসের হচ্ছে ওজোন গ্যাসের পাতলা স্তর। তো এইটার হচ্ছে তার পরিমাপের একটা একক, অর্থাৎ 0.01 মিলিমিটার থিকনেস বিশিষ্ট ওজোন গ্যাসের যে স্তরের যে ঘনত্বটাকে আমরা 1 ডবসন একক বলে থাকি। তো সে যাই হোক, প্রাকৃতিক উপায়ে ধ্বংস না হলে এমনি সুস্থ যে ওজোন গ্যাসের যে স্বাভাবিক প্রাকৃতিক স্তরের যে থিকনেসটা হওয়া উচিত এটা, তো এইভাবে তো থাকার কথা। কিন্তু মানুষের কিছু ক্রিয়াকলাপ যার দরুন কিন্তু এই স্তরের যে ওজোন গ্যাসের
পরিমাণ কমছে, যার দরুন এই থিকনেস পাতলা হচ্ছে। সেই পাতলা হয়ে যাওয়া বিষয়টাকে বা সরে যাওয়া ওজোন ডিপ্লেশন লেয়ার তৈরি হচ্ছে বা ওজোন হোল বলে বলছি, অর্থাৎ ওজোন স্তরটা যে খুব পাতলা হয়ে যাচ্ছে। তো আমরা ধ্বংসের কারণের মধ্যে প্রাকৃতিক কারণটা করছিলাম, তো সঙ্গে সঙ্গে ওজোন হোল তার পরিমাপের এককটাও এখানে আলোচনা করলাম। সঙ্গে সঙ্গে এখানে আমরা আসবো মানুষ যে তার বিভিন্ন কৃতকর্ম, মানুষের যে কর্ম বা মনুষ্য সৃষ্ট কর্ম, বিভিন্ন যে মানুষের ক্রিয়াকলাপের দরুন যেগুলো ভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে সেইগুলোই এবার আলোচনাটা চলে আসি। প্রথম নম্বর হচ্ছে নক্স, অর্থাৎ নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড গুলো। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের মধ্যে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড। যদি এই দুটো বিশেষ অক্সাইড কিন্তু প্রকৃতপক্ষে যে ওজোন স্তরের ধ্বংসের পেছনে এটা একটা অনুঘটক হিসাবে কাজ করে। অনুঘটক কি জিনিস? তাহলে এইগুলো একটা ধ্বংসের পেছনে অনুঘটক হিসাবে কাজ করে। তাহলে মানুষ্য সৃষ্ট কারণটা আমরা আলোচনাটা করছি, মানুষ্য কর্ম যেগুলো তার দরুন সৃষ্ট যে এই যে অনু গ্যাসগুলো সৃষ্টি হয়। বিভিন্ন জ্বালানি যখন হচ্ছে আমরা জানি এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর হচ্ছে যাকে শান্তমণ্ডল বলি, এই স্তর দিয়ে কি হচ্ছে জেট প্লেন চলাচল করে এবং জেট প্লেনের জ্বালানি দহনের ফলে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড গ্যাসগুলো কিন্তু এই বায়ুমণ্ডলের এই স্তরে মিশছে এবং এই স্তরে থাকা ওজোন গ্যাসের সঙ্গে এদের বিক্রিয়া ঘটবে। এই ওজোন গ্যাস সঙ্গে নাইট্রাস অক্সাইড NO যদি এর সঙ্গে এর বিক্রিয়া হয় তাহলে আমরা জানি এটা নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হবে আর যে অক্সিজেন গ্যাস তৈরি হয়ে যাবে। এইভাবে নাইট্রাস অক্সাইড গ্যাসটা কিন্তু ওজনকে ধ্বংসে এটা সাহায্য করছে। অপরপক্ষে নাইট্রোজেন ডাই অক্সাইডটাও ওজনের সঙ্গে বিক্রিয়া করে ঠিক একইভাবে নাইট্রাস অক্সাইড আর অক্সিজেন গ্যাস তৈরি করে। তো এই ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য আমরা দেখতে পাচ্ছি এইভাবে দুটোই যে আবার ঘুরে ফিরে সেই সমস্ত উপাদানগুলো আবার চলে আসছে যেগুলো কিন্তু অনুঘটক হিসাবে কাজ করছে এবং এদেরকে আমরা মুক্ত মূলক হিসাবেও বা সক্রিয় মূলক হিসাবেও বলে থাকি। সক্রিয় মূলক জিনিসটা কি? যে অযুগ্ম সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলোকেই বলা হচ্ছে যে সক্রিয় মূলক। অযুগ্ম ইলেকট্রন যুক্ত যে পরমাণু বা অণু এইগুলোকেই আমরা বলে থাকি সক্রিয় মূলক। তো এদের মধ্যে আমরা জানি যে এইভাবে অযুগ্ম সংখ্যক ইলেকট্রন থাকছে, এরা অনুঘটক হিসাবে কাজ করে। দ্বিতীয়ত এটার পরে আমরা চলে আসছি ফ্রেয়ন অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন CFC যাকে আমরা ফ্রন বলি, অর্থাৎ ক্লোরিন, কার্বন আর ফ্লোরিন এদের সমন্বয়ে সৃষ্ট যে যৌগ। এখানে কার্বনের সঙ্গে ক্লোরিনের এই বন্ধনের ক্লোরোফ্লোরোকার্বন, এই ক্লোরোফ্লোরোকার্বন যাদের CF2Cl2 কিংবা CFCl3 এই যে কার্বন, ফ্লোরিন, ক্লোরিন এই সমস্ত যৌগগুলোকে এক কথায় ক্লোরোফ্লোরোকার্বন বা ফ্রেয়ন বলে বলা হয়ে থাকে। এই সমস্ত গ্যাসগুলো আসে কোথা থেকে, কেন না বিভিন্ন প্রকার এরা কিন্তু স্থায়ী প্রকৃতির যৌগ। বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বডি স্প্রে, সেন্ট এইগুলো যে প্রস্তুতির সময় এই সমস্ত স্থায়ী যৌগগুলোকে দিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে। তাছাড়া এরা আরো কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে তোমরা জানো যে বিভিন্ন রেফ্রিজারেটর, তাছাড়া হচ্ছে এসি, ফ্রিজ এদের মধ্যে কুলিং মেটেরিয়াল হিসাবে ঠান্ডাকারী উপাদান হিসাবে কিন্তু এদের ব্যবহারটা করা হয়ে থাকে। তো এদের যে অবস্থানের দরুন বা এরাই কিন্তু ধীরে ধীরে প্রকৃতিতে এসে মিশছে। এখন এই সমস্ত যৌগগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, এরা হচ্ছে কিন্তু সহজে ধ্বংসপ্রাপ্ত হয় না। একটা ক্লোরোফ্লোরোকার্বনের মধ্যে যে কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ধনী আছে এই বন্ধনীটা কিন্তু খুবই দুর্বল প্রকৃতির বন্ধন। এখন এই দুর্বল প্রকৃতির বন্ধনীর উপরে এটা কি করে, সহজে শক্তি পেয়ে এখান থেকে কিন্তু মুক্ত ক্লোরিন এটা তৈরি হয় যেটা কিন্তু অত্যন্ত সক্রিয়। এবং এই সক্রিয় ক্লোরিন কি করে, এই সক্রিয় ক্লোরিন একটা ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, ক্লোরিন মনোক্সাইড, বোঝা গেছে, ক্লোরিন মনোক্সাইড তার সঙ্গে সঙ্গে অক্সিজেন গ্যাস তৈরি করে দিচ্ছে। তো এইভাবে
আবার ক্লোরিন মনোক্সাইড আবার একটা যদি ওজনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে সক্রিয় ক্লোরিন প্লাস অক্সিজেন গ্যাস। বোঝা গেছে? তো এইভাবে ধীরে ধীরে এই যে সক্রিয় যে ক্লোরিন মুক্ত ক্লোরিনটা আমরা পাচ্ছি সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত না হয়ে একটা যে ক্লোরিন পরমাণু লক্ষ লক্ষ ওজোন গ্যাসের যে অণুগুলোকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। তো সেইভাবে এই সমস্ত ফ্রেয়ন নামক যে সক্রিয় মূলকযুক্ত যে যৌগগুলো কিন্তু ওজোন গ্যাসের স্তরকে ধ্বংস করতে অর্থাৎ তার পাতলাকরণ বা অর্থাৎ তার যে ছিদ্রকরণ যাকে বলা হচ্ছে ডিপ্লেশন করতে সাহায্য করছে। তাছাড়া আরো একটা কিন্তু যৌগ এর থেকেও ভয়ঙ্কর, এর থেকেও 100 গুণ আরো শক্তিশালী কিন্তু ক্ষতিকারক, সেটা কি হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন। হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন যেখানে ব্রোমিন থাকবে, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন যেখানে ব্রোমিন জাতীয় মুক্ত, এখানে যেরকম ক্লোরিন মুক্তমূলক হবে, এই ব্রোমিনটা কিন্তু আরো বেশি সক্রিয় না হলেও কি আছে এ কিন্তু দীর্ঘস্থায়ী, এর দীর্ঘ যে তার তুলনায় 100 গুণ পর্যন্ত এইভাবে সিমিলার ওয়েতে বিক্রিয়া করে করে এইভাবে অক্সিজেন তৈরি করে দিতে পারে ওজোন থেকে। এইভাবে হচ্ছে কিনা ওজোন গ্যাসের যে ঘনত্বটা কিন্তু ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। বোঝা গেছে? তো এইভাবে বিভিন্ন প্রক্রিয়া যেখানে প্রাকৃতিক প্রক্রিয়ার তুলনায় মানুষের সৃষ্ট প্রক্রিয়াগুলো যেটা প্রাকৃতিক প্রক্রিয়া ছিল সেটা কিন্তু প্রকৃতি নিজেই সেটাকে ব্যালেন্স করতে সক্ষম হচ্ছিল, কিন্তু এই সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় যেখানে ওজোন গ্যাসটার পরিমাণ কমছে সেটাকে কিন্তু প্রকৃতি আর নিজে থেকে রিকভারি করে তাকে গঠন করে নিতে পারছে না। তো সেইটা আমাদের বলছি ওজোন হোল, ওজোন স্তর যে সরে যাওয়ার বিষয়টা। এখন এই গবেষণা কিন্তু বহুদিন থেকে শুরু হয়েছে। 1970 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্রুটজেন সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন 3-4 জন বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করেছেন, বিভিন্ন স্যাটেলাইট চিত্র তারা প্রকাশ করতে সক্ষম হয়েছেন। যে আন্টার্কটিকা অঞ্চলের উপর থেকে স্যাটেলাইট ভিউ নিয়ে সেখানে তাদের যে গবেষণা যে চিত্রগুলো তারা দেখিয়েছেন, এটা যদি পৃথিবী হয়ে থাকে, এই পৃথিবীর উপরে আন্টার্কটিকা অঞ্চলে তারা দেখিয়েছেন এই একটা যেন ওজোন স্তরের যে ডিপ্লেশন হয়ে গেছে তার চিত্র পাওয়া যায়। এমনি যেখানে ওজোন স্তর সঠিকভাবে রয়েছে সেই জায়গাটা গাঢ় সবুজ বা সবুজ রঙে দেখাচ্ছে, যেখান থেকে ওজোন হোল হয়েছে সেটা কিন্তু সেটা বেগুনি রঙের দেখাচ্ছে। তো আমরা যখন ডপসন ইউনিটের কথা বলছিলাম, এই ডপসন ইউনিট বিভিন্ন ইউনিটে এই বেগুনি রং, কোথাও হলুদ রং, কোথাও লাল রং বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে। এই ডপসন ইউনিটের সঙ্গে এই যে তোমরা যদি একটা দেখো ডপসন ইউনিট কাকে বলে তোমরা জেনেছো, ডপসন ইউনিট যদি 110 ডপসন ইউনিটের কাছাকাছি চলে আসে এটা তখন হয়ে যায় বেগুনি বর্ণ, আর সাধারণত 440 এইগুলো সাধারণত হয়ে যায় লাল, 330 এখানে সাধারণত 440-এ, এছাড়া 220 এইভাবে বিভিন্ন 330 এখানে গাঢ় বেগুনি, এটা গাঢ় বেগুনি বেগুনি, এটা হচ্ছে 330-এর কাছে সবুজ, লাল 550-এর কাছাকাছি, এখানে হলুদ লালটা হলুদ রং, এটা হচ্ছে লাল। এই ডপসন ইউনিটের যে স্কেলটা অনুযায়ী তার যে একটা রং হয় সেই রংটা কিন্তু স্যাটেলাইট ইমেজ, এখানে আমার রংটা বোঝা যাচ্ছে না, রংটা আমি বোঝাতে পারছি না, তোমরা বইতে তোমাদের ছবি বা বিভিন্ন জায়গায় যে ছবি দেখবে সেখানে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এই বিভিন্ন রঙের তারতম্য দিয়েই কিন্তু ডিপ্লেশন যে ওজোন ডিপ্লেশন হয়েছে তার সেটা কিন্তু বোঝানো হয়েছে। এবং সেখানে ডপসন ইউনিটের যে বিভিন্ন স্কেল রয়েছে, ডপসন ইউনিট কাকে বলে সেটা তো আমরা আগেই আলোচনাটা করেছি, এটা জেনেছি। এবং বিভিন্ন সময় যে সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে তাদের প্রকাশপত্র মানে গবেষণাপত্র প্রকাশ করেছেন তাদের জন্য কিন্তু 1995 সালে ক্রুটজেন সহ আর সমস্ত বিজ্ঞানীরা কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, এছাড়া আমরা যেটা আলোচনা করব এই ওজোন স্তরটার এখন গুরুত্বটা, এটা ক্ষয়ে যাচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এটা জানার কেন দরকার রয়েছে। কারণ ওজোন স্তর এটা কি কাজ করছে নিঃসন্দেহে তোমরা জানতে পারছো যে বায়ু সূর্য থেকে আগত যে আল্ট্রাভায়োলেট রশ্মির ইউভি এ বি সি সবগুলোই কিন্তু ওই স্তরে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন স্তরে যেটাকে আমরা ওজোন স্তর বলে বলছি, এই স্তরেই কিন্তু সব কিন্তু শোষিত হয়ে যাচ্ছে। কারণ ওই শোষিত না হয়ে যদি ও পৃথিবীতে এসে পৌঁছাতো, তো এটা না থাকলে সেই জন্য এই ওজোন স্তরটাকে প্রাকৃতিক সৌর পর্দা বলেও বলা হয়ে থাকে।
প্রাকৃতিক সৌর পর্দা। পর্দা যেমন ভাবে অনেক কিছু গুরুত্বপূর্ণ যে ক্ষতিকারক দিকগুলোকে আটকে রাখে, এটা প্রাকৃতিক ভাবে সৌর পর্দা প্রাকৃতিক থেকে আগত যে ক্ষতিকারক যে শক্তিগুলোকে এখানে আটকে দিতে পারে। এটাই এর হচ্ছে গুরুত্ব। এটা না থাকলে, এইটা যদি ক্ষয়ে যায় কি সমস্যাগুলো দেখা দেয়। সাধারণত মানুষের শরীরের ত্বকের উপর এসে পড়লে বিভিন্ন ত্বকের যে ক্যান্সার থেকে শুরু করে মানুষের মধ্যে যে বিভিন্ন যে রোগ প্রতিরোধক ক্ষমতা থেকে থাকে সেটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে। তো দুটো আমরা ক্যান্সার থেকে শুরু করে রোগ প্রতিরোধক ক্ষমতা প্রধান দুটো বিষয়ে আলোচনা করলাম। প্রাণী কিংবা উদ্ভিদেরও বিশেষ করে ক্ষতি, প্রাণীদের মধ্যে কি হবে, প্রজনন ক্ষমতা হ্রাস পাবে। দ্বিতীয়ত উদ্ভিদের ক্ষেত্রে যে তাদেরও যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা যে বিভিন্ন ফসল উৎপাদনের হার এইগুলো হ্রাসপ্রাপ্ত তো হবেই। তাছাড়া উদ্ভিদ জগৎ যেটা প্রাণীজ দের খাদ্য, সেটার যদি সংকট দেখা দেয় প্রাণীরাও ঘুরপথে তারা সংকটে চলে যাবে। এই উদ্ভিদ জগৎ যেটা শুধু স্থলভাগে নেই, কিন্তু সমুদ্রের যে মাঝখানে বিশাল বিশাল যে প্রবাল যে প্রাচীর গুলো রয়েছে, শৈবাল সাগরের মধ্যে সেই জায়গায় যে সামুদ্রিক উদ্ভিদরা জন্মায়, তাদেরও কিন্তু সরাসরি সেখানে আল্ট্রাভায়োলেট রশ্মি এসে পড়ার ফলে কিন্তু তাদেরও বৃদ্ধি, তাদের হচ্ছে উৎপাদন ক্ষমতা সবকিছু হ্রাসপ্রাপ্ত হবে। এইটা তো হচ্ছে সঙ্গে সঙ্গে জলবায়ুর কিন্তু একটা খুব ক্ষতিকারক দিক লক্ষ্য করা যাবে। সেই যে শক্তিটা এসে আল্ট্রাভায়োলেট শক্তিগুলো রশ্মিগুলো এসে যদি পৃথিবীর ওজোন স্তরকে ভেদ করে না থাকে, সরে এসে সরাসরি যদি মেরু অঞ্চলে পড়ে, সেখানে বরফগুলো গলে যাবে। সেই বরফ গলে গেলে কিন্তু হবে কি, জলের স্তর বৃদ্ধি পাবে। এইভাবে বিভিন্ন প্রকার যে সমস্যা, জলবায়ু পরিবর্তনগত সমস্যা এবং ঝড় বৃষ্টি তো বাড়বেই, কারণ বিভিন্ন জায়গায় শক্তি যখন এসে পড়বে পৃথিবী পৃষ্ঠে, তো তার একটা প্রভাব আমরা জলবায়ুগত দিক থেকেও পাবো। হিমবাহত গলন ঘটবে, মেরু অঞ্চলের বরফ গলতে থাকবে, এখানে মানুষের ক্যান্সার, এখানে এই সমস্ত ভিন্ন ভিন্ন পয়েন্ট গুলোকে তোমরা বিস্তারিত ভাবে আর বইতে পড়বে। আমরা সংক্ষিপ্ত এই ভিডিওর মধ্যে তাহলে পরিবেশের যে উপাদানগুলোর একটা হ্রাস জনিত যে সমস্যা, যেটা আমরা ওজোন স্ফিয়ার এর মধ্যে আলোচনা করলাম, সেখানে বিভিন্ন পয়েন্টের উপর আলোচনাটা করলাম। নিশ্চয়ই তোমরা সেগুলো ভালো করে দেখবে, ভিডিওটা নিশ্চয়ই ভালো হয়েছে কিনা তোমরা রিপ্লাই করবে।